তার জীবনে দুটো অধ্যায় আছে। একটা হচ্ছে ভাষা সংগ্রামে অংশগ্রহণ, আর একটা হচ্ছে তার রাজনৈতিক সংগ্রাম। ভাষা সংগ্রামে তার অংশগ্রহণের তিনি যে সাহস এবং দৃঢ়তা দেখিয়েছেন সেটা আলোচিত হয়েছে। জিন্নার মুখের উপর নো বলার যে ধ্বনি উঠেছিল, তিনি তাদের মধ্যে অগ্রগণ্য। ইতিহাসে অনেক বিতর্ক থাকতে পারে, এটা নিয়ে বোধহয় বিতর্ক নেই। তো এই সাহস দেখানোর পরে ভাষা আন্দোলন নিয়ে আমি কথা বলবো না। ভাষা আন্দোলনের পর সবাই যার যার ঘরে ফিরে গেছেন, অনেকেই ফিরে গেছেন, তো পেশায় ফিরে গেছেন, এবং ভাষা সৈনিকদের অনেকেই বিভিন্ন পেশাতে তারা উজ্জ্বল সাক্ষ্য রেখেছেন। কিন্তু আব্দুল মতিন ঘরে ফিরেননি এবং কোনো পেশাকেও গ্রহণ করেননি। তিনি কৃষক সমিতি শুরু করেছিলেন, কৃষকের ঘরই ছিল তার ঠিকানা, এবং কৃষকের সঙ্গে এবং কৃষকের জীবনের সঙ্গে তিনি নিজেকে মিলিয়েছিলেন। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলতে চাই যে কৃষককে তিনি কিভাবে চিনেছিলেন। আমি রণ ভাইয়ের কাছ থেকে, হায়দার আকবর খান রণের কাছ থেকে ঘটনাটা শুনেছি। একবার তিনি দুর্ভিক্ষ পীড়িত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় রিলিফ দিতে গেলেন। 100 মানুষকে দেওয়া যায় এমন রিলিফ রয়েছে, কিন্তু আব্দুল মতিন আসবেন বলে সেখানে প্রায় 1000 খানিক লোক উপস্থিত। তো তার অন্য কমরেডরা বললেন, আমাদের বোধহয় ওখানে যাওয়া ঠিক হবে না, কেননা একটা অঘটন ঘটে যেতে পারে। তো মতিন ভাই বললেন, আমার পর ছেড়ে দাও। তো উনি হাজির হলেন, 100 লোকের রিলিফ, 1000 লোক। মতিন ভাই বক্তৃতা করলেন এইভাবে যে আমরা এখানে, আপনারা 1000 খানিক লোক আছেন, আমি 100 লোকের ত্রাণ নিয়ে এসেছি, আপনার সবাইকে দিতে পারবো না, তবে আপনারা বোঝেন যে আপনাদের এখানে তো শার্ট পরা লোক আছে, আবার খালি গায়ে গামছা ঝোলানো লোকও আছে, তো যারা যারা গামছা নিয়ে এসেছেন আমি তাদেরকে রিলিফ দেব। এর মানে হচ্ছে যে গামছা নিয়ে এসছে যারা, তারা দিনমজুর এবং হতদরিদ্র, তারা গামছা গায়ে দিয়ে নিয়ে এসছে। কিন্তু মধ্যবিত্ত যারা আসছে, নিম্নবিত্ত, তারা তো শার্ট পরে এসছেন। উনি তখন গামছা পরা লোকেরা, গামছা আনা লোকেরাই গামছা বিছিয়ে রিলিফ নিতে লাগলেন, এবং দেখা গেল 80-90 জন এর মধ্যে দিয়ে রিলিফ তারা দিয়ে ফেলেছে, আরো 10 জন রিলিফ বেঁচে গেল। তো এইটা ছিলেন মানে এই যে কৃষকের জীবন সম্পর্কে তার যে ধারণা, কৃষকদের মাঝে কাজ করতে গিয়ে। আমাদের রাজনীতিতে একটা কথা ছিল, এখন বোধহয় ওই কথাটা আলোচিত না। এখন রাজনীতিবিদ মানে কে কত গাড়ি, যার যত বড় গাড়ি, যত বড় ব্যাংক ব্যালেন্স, তার তত ভোট, সে তত বড় রাজনীতিবিদ। কিন্তু একসময় বাম রাজনীতিতে, এমনকি যে জাতীয়তাবাদী রাজনীতিতেও একটা ব্যাপার ছিল, ত্যাগের ব্যাপারটা ছিল, ত্যাগের মহিমায় তারা উজ্জ্বল হতেন। কিন্তু সেই জায়গা থেকে তো যেটাকে বাম ভাষায়, বাম রাজনীতির ভাষায় বলা হয় ডিক্লাসড হওয়া, শ্রেণীচ্যুত হওয়া। তো আমরা তো এখন শ্রেণীচ্যুতর যুগে নেই, আমরা তো এখন শ্রেণী উত্তরণের যুগে রয়েছি। মানে রাজনীতির মধ্য দিয়ে কে কত শ্রেণীর উত্তরণ ঘটতে পারে, কে কত উপরে উঠতে পারে, সেটি হচ্ছে এখন বিবেচ্য বিষয়।